প্রিয় শিক্ষার্থী, দৌলতপুর কলেজের নিয়মিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মাহফুজুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, দৌলতপুর কলেজ, কুষ্টিয়া। আজ আমি অনার্স ফার্স্ট ইয়ারের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং কোর্সের সপ্তম অধ্যায় কন্ট্রোল অফ ক্যাশ, এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট সম্বন্ধে আলোচনা করব। ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট অর্থাৎ ব্যাংক সমন্বয় বিবরণী। এটা একটা বিবরণী যেখানে আমাদের ব্যাংক বিবরণীকে আমরা সমন্বয় করে থাকি। তাই ব্যাংক সমন্বয় বিবরণী কি এটা বুঝতে হলে আমাদের ব্যাংক বিবরণী সম্বন্ধে একটা ধারণা থাকতে হবে যে হোয়াট ইজ ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক বিবরণী কি। আমরা যারা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করি কোনো একটি ব্যাংকে, ব্যাংক আমাদের হিসাব নিকাশ সারা মাস সেখানে সংরক্ষণ করে। সারা মাসে আমার ব্যাংক অ্যাকাউন্টে কি পরিমাণ টাকা ডিপোজিট হচ্ছে এবং আমার অ্যাকাউন্ট থেকে কি পরিমাণ টাকা উইথড্র হচ্ছে অর্থাৎ চলে যাচ্ছে, তার একটা সারাংশ প্রতিটি ব্যাংক প্রতি মাসের শেষে তার গ্রাহকদেরকে দিয়ে থাকে, যেখানে উল্লেখ করা থাকে যে সারা মাসে আমার অ্যাকাউন্ট থেকে কি পরিমাণ টাকা চলে গেছে এবং আমার অ্যাকাউন্টে কি পরিমাণ টাকা জমা হয়েছে এবং মাস শেষে কি পরিমাণ ব্যালেন্স থাকলো। কারণ সাধারণ গ্রাহকরা সারা মাস নিজেরা এই হিসাব মেনটেন করে না, তাই যে কোনো মুহূর্তে তারা বুঝতে পারে না যে কি পরিমাণ ব্যালেন্স তার ব্যাংকে বর্তমানে আছে। তাই তাদের যদি ব্যাংক ব্যালেন্স জানার প্রয়োজন হয় তাহলে ব্যাংকের কাছে তারা সেটা চেয়ে পাঠায় এবং ব্যাংক তাদেরকে একটা স্টেটমেন্ট দেয় যে তার অ্যাকাউন্টে কি পরিমাণ টাকা এই মাসে জমা হলো এবং কি পরিমাণ টাকা তার অ্যাকাউন্ট থেকে চলে গেল বা খরচ হলো এবং কি পরিমাণ তার ব্যালেন্স থাকলো। এটাকে বলা হয় ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক বিবরণী। এবার আমরা জানবো যে ব্যাংক সমন্বয় বিবরণী কি। এই যে ব্যাংক বিবরণী, সাধারণ গ্রাহকরা তাদের ব্যাংক বিবরণী এক মাস পর পর পেলেও কোনো প্রবলেম হয় না, কিন্তু যারা ব্যাংকে বিজনেস অ্যাকাউন্ট ওপেন করে তাদের যে কোনো মুহূর্তে জানার প্রয়োজন হতে পারে যে বর্তমানে তার ব্যাংক ব্যালেন্স কত, তার ব্যবসায়িক কাজেই এটা প্রয়োজন হয়ে যায়। ঠিক এ কারণেই ব্যবসায়ীরা একটা আলাদা হিসাবের বই ওপেন করে যেটাকে বলা হয় ক্যাশ বুক। এই ক্যাশ বুকে তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠানের কি পরিমাণ টাকা আসছে, কি পরিমাণ টাকা যাচ্ছে এবং কি পরিমাণ ব্যালেন্স থাকছে তার হিসেব রাখে। আমরা জানি ক্যাশ বুকের একটি সাইডকে করা হয় ডেবিট এবং একটা সাইডকে করা হয় ক্রেডিট। ক্যাশ বুকের যে সাইডকে ডেবিট করা হয় সে সাইডে রেকর্ড করা হয় যে পরিমাণ ক্যাশ আমার ব্যবসা প্রতিষ্ঠানে আসছে সেই পরিমাণ ক্যাশ। ধরা যাক যে আজ আমার ব্যবসা প্রতিষ্ঠানে 10,000 টাকা ক্যাশ যে কোনো সেলের বিপরীতে আসলো, তাহলে আমরা ডেবিট দিকে লিখব 10,000 টাকা। যদি যে কোনো কারণে আমার ব্যবসা থেকে আবার কিছু পরিমাণ টাকা চলে যায়, ধরা যাক আমরা ধরে নিই যে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে আজ 5,000 টাকা নগদ 5,000 টাকা চলে গেল, সেক্ষেত্রে আমরা ক্যাশটাকে ক্রেডিট করে থাকি 5,000 টাকায় এবং আমরা এখান থেকে আমাদের বর্তমান ব্যালেন্সও নিরূপণ করতে পারি যে আমাদের কাছে ডেবিট 10,000 এবং ক্রেডিট 5,000, তাহলে বর্তমান ব্যালেন্স আমাদের ডেবিট 5,000। এই ক্যাশ বুকে অনেক ক্ষেত্রে ব্যাংকে আমার কি পরিমাণ টাকা আছে তার হিসাবও রাখা হয়। সেই ক্যাশ বুককে বলা হয় 2 কলাম ক্যাশ বুক, অর্থাৎ এই কলামের পাশেই আর একটা কলাম রাখা হয় যেটাকে আমরা বলি ব্যাংক কলাম। শুধু
ক্যাশের টাকার হিসাব রাখলেই আমাদের চলে না, ব্যাংকে কি পরিমাণ ব্যালেন্স আমাদের আছে এটা আমাদের জানাটা খুব গুরুত্বপূর্ণ অ্যাজ এ বিজনেস কনসার্ন। আমরা যদি ব্যাংকে টাকা জমা রাখি তাহলে আমরা ডেবিট দিকে সেটা রেকর্ড করি, আর যদি ব্যাংক থেকে আমাদের টাকা চলে যায় তাহলে সেটাকে আমরা ক্রেডিট দিকে রেকর্ড করি। ধরা যাক আমার কাছে, আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান চালাই, আমি অনেকের কাছে টাকা পাই এবং আমার কাছে অনেকে টাকা পাই। আমি যাদের কাছে টাকাটা পাই তাদের মধ্যে কেউ একজন আমাকে নগদ টাকা না দিয়ে 10,000 টাকার একটা চেক দিয়ে গেল। সেই চেক আমি ব্যাংকে দেই যেন সেটা আমার অ্যাকাউন্টে ডিপোজিট করা হয়, জমা করা হয়। যখন সেই চেকটা আমি ব্যাংকে দিয়ে দেই ওই সময় আমি আমার ক্যাশবুকের ব্যাংক কলামের ডেবিট সাইডে 10,000 টাকার একটা এন্ট্রি দেই যে আমার ব্যাংক অ্যাকাউন্ট 10,000 টাকায় ডেবিট হলো, মানে বেড়ে গেল। আর যদি এমন হয় যে আমার কাছে যারা টাকা পায় তাদের কাউকে আমি ক্যাশ টাকা না দিয়ে একটি চেক দিয়ে দিলাম। ধরা যাক আমার কাছ থেকে একজন 5,000 টাকা পায় কাস্টমার, তাকে আমি ক্যাশ টাকা দিলাম না দিয়ে 5,000 টাকার একটা চেক দিয়ে বললাম ভাই তুমি আমার অ্যাকাউন্ট থেকে এই টাকাটা উঠায় নাও। সে যদি আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে চেক শো করে 5,000 টাকা উঠায় নেয় তাহলে আমি তাকে চেক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ক্যাশবুকের ব্যাংক কলামে 5,000 টাকা ক্রেডিট করে দেব। এবং এটা করলে আমি যে কোনো মুহূর্তে বলতে পারবো যে আমার ব্যাংক ব্যালেন্স বর্তমানে কত। আমি দেখতে পাচ্ছি যে আমার 10,000 টাকা ব্যাংকে ডিপোজিট হয়েছে এবং ব্যাংক থেকে 5,000 টাকা চলে গিয়েছে, তাহলে বর্তমানে আমার ব্যাংক ব্যালেন্স 5,000 টাকা। এভাবে ব্যবসায়ীরা তাদের ক্যাশবুকে তাদের নগদ টাকার হিসাবের পাশাপাশি ব্যাংকে কি পরিমাণ টাকা আছে তারও একটি হিসাব মেনটেন করে। একটি গুরুত্বপূর্ণ বিষয় যে যদি একই ট্রানজ্যাকশনে দুটি পক্ষ ইনভলভ থাকে সেক্ষেত্রে সেই ট্রানজ্যাকশনটি উভয় পক্ষ যদি লিপিবদ্ধ করে তাহলে উভয় পক্ষের ব্যালেন্স সেখানে ইকুয়াল হওয়া প্রয়োজন। যদি উভয় পক্ষের ব্যালেন্স ইকুয়াল না হয় তাহলে আমরা বুঝবো দেয়ার মাস্ট বি সাম এরর অর মিসআন্ডারস্ট্যান্ডিং। যেমন একটি উদাহরণের সাহায্যে ব্যাপারটিকে একটু পরিষ্কার করা যাক। আমরা মনে করি টিম এ এবং টিম বি এই দুটি টিমের ভিতরে একটি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। টিম এ ব্যাট করছে এবং টিম বি বল করছে। তাহলে রান গণনার দায়িত্ব থাকে টিম এর। টিম এর জন্য রানের হিসাব রাখা ম্যান্ডেটরি, অবশ্যই তাকে রানের হিসাব রাখতে হবে। টিম এ তাদের সকল রানের হিসাব রাখবে এবং টিম বি এর জন্য এটা ম্যান্ডেটরি না, এটা অপশনাল। টিম বি ইচ্ছা করলে টিম এ এর উপরে ভরসা করতে পারে, তাদেরকে বিশ্বাস করতে পারে যে তারা যে পরিমাণ হিসাব দিবে সেই হিসাবই সঠিক। কিন্তু টিম বি মনে করতে পারে যে না, তারা চিটিং করতে পারে, অতএব আমরা নিজেরাও এর একটা হিসাব রাখবো যে কত স্কোর হচ্ছে। সেক্ষেত্রে টিম বিও একটি হিসাব রাখতে পারে। ম্যাচ শেষে যদি টিম এ বলে যে টোটাল রান 180, তাহলে টিম বিকেও অবশ্যই বলতে হবে যে টোটাল রান 180। কিন্তু টিম বি যদি বলে যে না, টোটাল রান 180 হয়নি, টোটাল রান হয়েছে 170, তাহলে অবশ্যই সেখানে কোনো ভুল বোঝাবুঝি আছে, অথবা কোনো চিটিং আছে, অথবা কোনো এরর আছে, কোনো ভুল আছে। যদি এমন হয় তাহলে টিম এর স্কোর বোর্ড এবং টিম বির স্কোর বোর্ড, এই দুটো স্কোর বোর্ড নিয়ে আমরা বসবো এবং এই দুটো স্কোর বোর্ড থেকে আমরা নতুন একটি সংশোধিত স্কোর ফিক্স করব যে আমাদের অ্যাকচুয়াল রান আসলে কত, কার ভুল হলো, কার সঠিক হলো। এই যে নতুন যে স্কোরটি করা হচ্ছে এটাকে আমরা সমন্বয় করছি, টিম এর স্কোর এবং টিম বি এর স্কোর, এই দুটোকে সমন্বয় করে আমরা সঠিক সিদ্ধান্তে
উপনীত হচ্ছি। এখন আমরা যখন ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করি, আমরা যখন কোনো বিজনেস কনসার্ন কোনো বিজনেস অ্যাকাউন্ট ওপেন করে কোনো ব্যাংকে, সেক্ষেত্রে ব্যাংক হিসাব রাখে এবং সেই ব্যবসা প্রতিষ্ঠানও হিসাব রাখে যে কী পরিমাণ টাকা তার ব্যাংকে জমা হচ্ছে এবং ব্যাংক থেকে কী পরিমাণ টাকা চলে যাচ্ছে। তবে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এই হিসাব রাখা অপশনাল, সে ইচ্ছা করলে নাও রাখতে পারে, ব্যাংকের উপর ভরসা করতে পারে, কিন্তু ব্যাংকের জন্য এটা ম্যান্ডেটরি। ব্যাংক অবশ্যই তার কাছে যে সকল গ্রাহক অ্যাকাউন্ট ওপেন করবে তাদের হিসেব রাখবে। যেহেতু একই ঘটনার হিসেব দুটি পক্ষ এখানে রাখছে, সেহেতু ব্যালেন্স দুজনার সমান হতে হবে। যদি কোনো কারণে ব্যাংক স্টেটমেন্ট আমাদের যে ব্যালেন্স দেখাচ্ছে এবং ক্যাশবুকের ব্যাংক কলাম যে ব্যালেন্স দেখাচ্ছে, এই দুটো ব্যালেন্স যদি ম্যাচ না করে, সেক্ষেত্রে আমাদের করতে হবে একটি সমন্বয়, আর সেই সমন্বয়টাকেই আমরা বলছি ব্যাংক রিকনসিলেশন স্টেটমেন্ট। ব্যাংক রিকনসিলেশন স্টেটমেন্ট অর্থাৎ ব্যাংক সমন্বয় বিবরণী। তার মানে ব্যাংক স্টেটমেন্ট, এই ব্যাংক স্টেটমেন্টের সাথে যখন আমাদের ক্যাশ বুকের ব্যালেন্স ম্যাচ করছে না, তখন আমাদের এই দুটোর ভিতরে একটি সমন্বয় করা লাগবে, আর এই সমন্বয়টাকেই আমরা বলছি ব্যাংক রিকনসিলেশন স্টেটমেন্ট। এখন আসা যাক যে কিভাবে এই ব্যাংক রিকনসিলেশন স্টেটমেন্ট আমাদের তৈরি করতে হয়। তবে তারও আগে আরেকটি জিনিস আমাদের ক্লিয়ার হতে হবে, সেটা হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেম অনুযায়ী যখন একটি ট্রানজ্যাকশন বা একটি ঘটনা দুটি পক্ষ রেকর্ড করে, তখন দুটি পক্ষের অ্যামাউন্ট সেম থাকবে, কিন্তু এক পক্ষ ডেবিট করবে এবং অন্য পক্ষ সেই অ্যামাউন্টকে ক্রেডিট করবে। যেমন ধরা যাক মিস্টার এ মিস্টার বিকে ভাড়া প্রদান করলো 5,000 টাকা, 5,000 টাকা রেন্ট হিসাবে প্রদান করলো। মিস্টার এ মিস্টার বিকে 5,000 টাকা ভাড়া প্রদান করলো। সেক্ষেত্রে মিস্টার এ তার হিসাবের বইয়ে জার্নাল দিবে রেন্ট অ্যাকাউন্ট ডেবিট 5,000 অ্যান্ড ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 5,000। কিন্তু মিস্টার বি এই একই লেনদেনকে এখানে দেখাবে এভাবে যে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 5,000 অ্যান্ড রেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট 5,000। কারণ মিস্টার এ যখন মিস্টার বিকে 5,000 টাকা ভাড়া প্রদান করছে, রেন্ট হিসেবে 5,000 টাকা প্রদান করছে, তখন তার একটি এক্সপেন্স হচ্ছে, খরচ হচ্ছে, সেটা কি রেন্ট। তাই রেন্ট অ্যাকাউন্ট ডেবিট 5,000 এবং তার কাছ থেকে ক্যাশ টাকা চলে যাচ্ছে, নগদ টাকা চলে যাচ্ছে, যার কারণে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 5,000 টাকা। কিন্তু মিস্টার বি এর কাছে টাকা আসছে, যার কারণে সে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট করছে 5,000 এবং সেই টাকাটা আসছে কি বাবদ, একটা ইনকাম। সেই ইনকামটা কিসের ইনকাম? রেন্টের ইনকাম। তাই রেন্ট অ্যাকাউন্টকে সে ক্রেডিট করছে 5,000 টাকা। অর্থাৎ যখন একই ঘটনা বা একই ট্রানজ্যাকশনে দুটি পক্ষ ইনভলভ থাকে এবং তারা সেই ঘটনাকে উভয়েই লিপিবদ্ধ করে বা সংরক্ষণ করে, সেক্ষেত্রে অ্যামাউন্ট তো সেম থাকে, কিন্তু উভয় পক্ষ ডেবিট এবং ক্রেডিট দিয়ে বিপরীত অ্যাকাউন্ট মেনটেন করে। যেমন মিস্টার এ ক্যাশ অ্যাকাউন্টকে করে ক্রেডিট, কিন্তু মিস্টার বি ক্যাশ অ্যাকাউন্টকে করে ডেবিট, কিন্তু উভয় জায়গাতেই আমাদের টাকার অ্যামাউন্ট সেম, টাকার অ্যামাউন্ট 5,000 টাকা। ঠিক তেমনভাবে আমি যদি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করি, আমি যদি ব্যাংকে 10,000 টাকা জমা রাখি, সেক্ষেত্রে আমি ব্যাংকে 10,000 টাকা জমা করলাম, অর্থাৎ আমার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পেল। ব্যাংক ব্যালেন্স আমার একটা অ্যাসেট, আর অ্যাসেট বৃদ্ধি পেলে ডেবিট হয়, সেটা আমরা জানি। সেক্ষেত্রে আমি যেটা জার্নাল করব সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 10,000, কারণ আমার ব্যাংক অ্যাকাউন্ট নামক অ্যাসেট, ব্যাংক অ্যাকাউন্ট নামক সম্পদ 10,000 টাকা
বৃদ্ধি পেল এবং আমার কাছ থেকে ক্যাশ টাকা 10,000 চলে গেল। এই জন্য আমরা করব ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 10,000। কারণ আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানের 10,000 টাকা নগদ 10,000 টাকা ব্যাংকে জমা রাখলাম, তাহলে আমার ব্যবসার থেকে 10,000 টাকা চলে গেল নগদ এবং আমার ব্যাংক অ্যাকাউন্ট নামক অ্যাসেটটি 10,000 টাকা ইনক্রিজ করলো। কিন্তু এটা ব্যবসা বিজনেসের হিসাব, বিজনেস এভাবে হিসাব মেনটেন করবে। কিন্তু এই ঘটনায় যখন ব্যাংক রেকর্ড করবে তখন কি করবে? ব্যাংক যেটা করবে সেটা ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। কারণ আমি ব্যাংকে 10,000 টাকা জমা দিলাম, তার মানে ব্যাংক 10,000 টাকা নগদ পেল, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট করবে 10,000 টাকা এবং মাই ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট করবে 10,000 টাকা। কারণ ব্যাংক যেহেতু আমার কাছ থেকে 10,000 টাকা নিল, সেহেতু ব্যাংকের দায় 10,000 বৃদ্ধি পেল। কার জন্য? আমার জন্য। যার কারণে ব্যাংক আমার অ্যাকাউন্টকে ক্রেডিট করবে 10,000 টাকা। ব্যাংক দেখাবে যে আমার কাছে ব্যাংকের দায় বাড়লো 10,000 টাকা। যদি সব কিছু ঠিকঠাক থাকে, অর্থাৎ আমার যে পরিমাণ টাকা ব্যাংকে জমা হচ্ছে, যে পরিমাণ টাকা আমি ব্যাংক থেকে উইথড্র করছি, আমার অ্যাকাউন্ট থেকে উইথড্র করছি, সকল ট্রানজ্যাকশন যদি ব্যাংক ঠিকভাবে মেনটেন করে এবং আমিও ঠিকভাবে মেনটেন করি, সেক্ষেত্রে আমার এবং ব্যাংকের ফাইনাল ব্যালেন্সের মধ্যে কোনো ডিফারেন্স দেখা যাবে না। কিন্তু বাস্তবে কোনো ক্ষেত্রে এমন হয় যে ব্যাংক স্টেটমেন্ট যে ব্যালেন্স দেখাচ্ছে আর আমার ক্যাশবুকের ব্যাংক কলাম যে ব্যালেন্স দেখাচ্ছে, তাদের ভিতরে একটা ডিফারেন্স দেখা যায়। যখন এই ডিফারেন্স ক্রিয়েট হয় তখন কিভাবে আমরা এটাকে সমন্বয় করব? ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে তার মানেই যে কোনো এক পক্ষের কোনো একটা ভুল আছে, অথবা যে কোনো এক পক্ষে কোনো একটা ট্রানজ্যাকশন রেকর্ড করা হয়নি। হয় আমি আমার ক্যাশবুকের ব্যাংক কলামে সকল ট্রানজ্যাকশন ঠিকমতো রেকর্ড করিনি, আমার কোনো ভুল হতে পারে, অথবা ব্যাংক আমার কোনো একটা ট্রানজ্যাকশন ঠিকমতো রেকর্ড করেনি, অথবা ব্যাংকের কোনো একটা ইরর হতে পারে, ভুল হতে পারে, যার কারণে আমাদের ব্যাংক স্টেটমেন্টের ব্যালেন্স এবং ক্যাশবুকের ব্যাংক কলামের যে ব্যালেন্স, এই দুয়ের ভিতরে একটা পার্থক্য দেখা দেয়। যদি এই দুয়ের ভিতরে পার্থক্য হয় তখন শুধুমাত্র আমাদের ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট অর্থাৎ ব্যাংক সমন্বয় বিবরণী করার প্রয়োজন হয়ে পড়ে। যদি উভয়ের ব্যালেন্স ঠিকঠাক থাকে দেন আমাদের কোনো রিকনসিলিয়েশন স্টেটমেন্ট অর্থাৎ সমন্বয় বিবরণী করার প্রয়োজন হয় না। কারণ আমিও যে ব্যালেন্স দেখাচ্ছি, আমার ক্যাশবুকের ব্যাংক কলামও যে ব্যালেন্স দেখাচ্ছে, ব্যাংকও ঠিক সেম ব্যালেন্স দেখাচ্ছে। সেক্ষেত্রে এখানে কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং বা কোনো রকম ভুল বোঝাবুঝি বা কোনো রেকর্ড মিসিং হবার কোনো সম্ভাবনা নেই, কারণ আমাদের উভয় পক্ষের ব্যালেন্স সমান। কিন্তু যখন এই দুটো ব্যালেন্স মিলছে না, আমি আমার ক্যাশবুকের ব্যাংক কলামে দেখছি যে আমার ব্যাংকে 50,000 টাকা জমা আছে, অথচ যখন আমার কাছে ব্যাংক স্টেটমেন্ট আসলো তখন আমি দেখছি যে 40,000 টাকা জমা আছে, তখন একটু আজব ফিলিংস হবে আমার ভিতরে। কি ব্যাপার, আমার 10,000 টাকা কোথায় গেল? তখন আমাদের প্রয়োজন হবে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এই যে 10,000 টাকার ডিফারেন্সটা হলো, এই ডিফারেন্সটা কি কারণে তৈরি হলো এবং এটা কিভাবে ঠিক করা যায়, এটাকেই বলা হয় ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। অর্থাৎ যে স্টেটমেন্টের মাধ্যমে আমাদের ব্যাংক এবং ক্যাশবুকের ব্যাংক কলামের মিসম্যাচ আমরা অ্যাডজাস্ট করি, সেই স্টেটমেন্টটাকেই বলা হয় ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। আমরা আজ এই ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের কনসেপ্ট নিয়ে আলোচনা করব যে কিভাবে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট তৈরি করা হয়, এই প্রসেসটা কিভাবে কাজ করে। ফুল ফ্লেজ গাণিতিক সমাধান পরবর্তী ক্লাসে আমরা করব, কিন্তু আজ আমরা যেটা করব এর ধারণা নেব যে কিভাবে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করা হয়। ধরা যাক আমি ব্যাংকে একটি অ্যাকাউন্ট ওপেন করলাম, বিজনেস অ্যাকাউন্ট, এবং সেখানে 50,000 টাকা আমি ডিপোজিট করলাম। যেহেতু
আমি একটি ব্যবসা প্রতিষ্ঠান চালাই, আমার যে কোনো মুহূর্তে জানার প্রয়োজন হতে পারে আমার ব্যাংক ব্যালেন্স কত, তাই সেখানে আমি আমার ক্যাশ বুকে দুটো কলাম রাখবো। আমি 2 কলাম ক্যাশ বুক মেনটেন করব, যেখানে আমার ক্যাশ টাকারও হিসাব থাকবে, আমার ব্যাংকের টাকারও হিসাব থাকবে। সেক্ষেত্রে আমি কি করব, যখন আমি ব্যাংকে টাকা জমা দেব, ব্যাংক সেটাকে ডেবিট করবে আমার অ্যাকাউন্টে, ব্যাংক সেটাকে ক্রেডিট করবে এবং আমি ডেবিট করব। যেমন আমি আমার ক্যাশ বুকের ব্যাংক কলামে হিসেব রাখব এবং ব্যাংক হিসেব রাখবে ব্যাংক স্টেটমেন্ট বা পাসবুকের মাধ্যমে। যখন আমি ব্যাংকে 50,000 টাকা জমা করব, আমি আমার ক্যাশ বুকের ব্যাংক কলামে 50,000 টাকা ডেবিট করব, কারণ আমার ব্যাংক ডিপোজিট 50,000 টাকাই ইনক্রিজ করলো, 50,000 টাকা বৃদ্ধি পেল, আমার ব্যাংক নামক অ্যাসেট 50,000 টাকা বৃদ্ধি পেল। তাই আমি যেটা করব, আমি ডেবিট করব কত টাকা, 50,000 টাকা, অর্থাৎ আমি প্লাস করব আমার ক্যাশ বুকের ব্যাংক কলামে, আমি প্লাস করব 50,000 টাকা, অর্থাৎ ডেবিট করব 50,000 টাকা। কারণ আমি যখন ব্যাংকে 50,000 টাকা জমা দেব, তখন আমার ব্যাংক নামক অ্যাসেট 50,000 টাকা বৃদ্ধি পাবে। ব্যাংক কি করবে, ব্যাংকও সেম কাজ করবে, ব্যাংকও প্লাস করবে কত টাকা, 50,000 টাকা। ব্যাংক দেখাবে যে আমি 50,000 টাকা জমা দিয়েছি, সেহেতু আমার অ্যাকাউন্টে 50,000 টাকা বৃদ্ধি পেল, ব্যাংকও প্লাস করবে। কিন্তু আমি যেটাকে ডেবিট করব, ব্যাংক সেটাকে ক্রেডিট করবে, কারণ আমি যদি ব্যাংকে 50,000 টাকা জমা রাখি, সেক্ষেত্রে এই টাকা আমার জন্য সম্পদ কিন্তু ব্যাংকের জন্য দায়, যার কারণে এই 50,000 টাকাকে আমি ডেবিট করব, অর্থাৎ আমার সম্পদ বৃদ্ধি পেল, যার কারণে আমি ডেবিট করছি, আর ব্যাংকের দায় বৃদ্ধি পেল 50,000 টাকা, তাই ব্যাংক ক্রেডিট করছে। ধরা যাক পরবর্তীতে আমি ব্যাংক থেকে 10,000 টাকা উঠাই নিলাম, সেক্ষেত্রে আমি কি করব, আমি মাইনাস করে দেব 10,000 টাকা। আমি যদি মাইনাস করতে চাই, তাহলে এখানে আমি যেটা করব সেটা হচ্ছে আমি 10,000 টাকাকে ক্রেডিট করে দেব, কিন্তু ব্যাংকও মাইনাস করবে 10,000 টাকা, কারণ আমি 10,000 টাকা ব্যাংক থেকে উঠাই নিচ্ছি, কিন্তু ব্যাংক এটাকে করবে ডেবিট। পরবর্তীতে ব্যালেন্স যদি আমরা দেখি, তাহলে আমার এখানে ব্যালেন্স থাকবে 40,000 টাকা, কিন্তু ডেবিট ব্যালেন্স। বাট ব্যাংকে আমার অ্যামাউন্ট থাকবে সেম 40,000 টাকা, কিন্তু এটা হবে আমার ক্রেডিট ব্যালেন্স। এর অর্থ হচ্ছে আমার ক্যাশ বুকের ব্যাংক কলাম আমাকে দেখাচ্ছে যে ব্যাংকে আমার 40,000 টাকা ডেবিট আছে, অর্থাৎ ব্যাংকে আমার 40,000 টাকা সম্পদ আছে, কিন্তু ব্যাংক দেখবে যে আমার অ্যাকাউন্টে 40,000 টাকা ক্রেডিট, অর্থাৎ ব্যাংক আমার কাছে 40,000 টাকা ঋণী আছে, দায়ী আছে। যদি আমার ক্যাশ বুকের ব্যালেন্স এবং ব্যাংকের ব্যালেন্স ইকুয়াল হয়, সমান হয়, সেক্ষেত্রে আমাদের ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি এমন হয় যে আমার ক্যাশ বুকের ব্যাংক ব্যালেন্স এবং আমাদের ব্যাংক স্টেটমেন্টের যে ব্যালেন্স, সেই দুটো ব্যালেন্স ম্যাচ করছে না, মিসম্যাচ হচ্ছে, সেক্ষেত্রে আমাদের একটি রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করতে হবে। কি কি কারণে এই ধরনের ঘটনা ঘটে থাকে যে ব্যাংক স্টেটমেন্টে যে ব্যালেন্স দেখাচ্ছে এবং আমার ক্যাশবুক যে ব্যালেন্স দেখাচ্ছে, এই দুটো ব্যালেন্স মিলছে না। আর যদি এই দুটো ব্যালেন্স না মেলে, তাহলে অবশ্যই সেখানে কোনো এরর আছে, কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, কোনো ইনফরমেশনাল গ্যাপ আছে, যার কারণে এই দুটো ব্যালেন্স মিলছে না। যদি এমন থাকে, সেক্ষেত্রে কিভাবে আমাদের ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করতে হবে, একটি ছোট্ট এন্ট্রির মাধ্যমে আজকে আমরা তার ধারণা দেওয়ার চেষ্টা করব। ধরি যে ব্যাংকে আমার ব্যাংক স্টেটমেন্ট দেখাচ্ছে যে আমার ব্যাংকে টাকা, আমরা প্রথমে ধরেছিলাম ব্যাংকে আমাদের টাকা ছিল 50,000 এবং প্লাস ব্যালেন্স, ব্যাংক সেটাকে করছিল ক্রেডিট, এবং আমাদের ক্যাশবুক অনুযায়ী আমাদের ক্যাশবুকের ব্যাংক কলাম আমাদের দেখাচ্ছিল যে ব্যাংকে আমাদের টাকা জমা আছে 50,000 প্লাস, কিন্তু এটা ডেবিট ব্যালেন্স। পরবর্তীতে
আমরা ব্যাংক থেকে 10,000 টাকা উঠায় নেই, যার কারণে ব্যাংক আমার অ্যাকাউন্টকে ডেবিট করে এবং আমিও আমার ক্যাশ বুকের ব্যাংক কলাম থেকে 10,000 টাকা মাইনাস করে দেব এবং যেহেতু আমার সম্পদ কমে গেল তাই আমি ক্রেডিট করে দিলাম। এখন আমাদের ব্যালেন্স উভয়েরই 40,000 টাকা, কিন্তু আমার ক্ষেত্রে ডেবিট ব্যালেন্স এবং ব্যাংকের ক্ষেত্রে ওটা ক্রেডিট ব্যালেন্স। আমরা যারা ব্যাংকে টাকা জমা রাখি, ব্যাংকে আমানত রাখি, আমরা সবাই জানি ব্যাংক তার উপরে একটি নির্দিষ্ট হারে ইন্টারেস্ট পে করে। ধরি আমার ব্যাংকে যে 40,000 টাকা আছে সেই টাকার উপরে ব্যাংক আমাকে বেশি না 500 টাকা ইন্টারেস্ট পে করলো। যদি ব্যাংক আমাকে ইন্টারেস্ট দেয় তাহলে ব্যাংক কি করবে, আমার অ্যাকাউন্টে 500 টাকা অ্যাড করে দিবে অর্থাৎ ক্রেডিট করে দিবে, আমার অ্যাকাউন্টকে 500 টাকায় ক্রেডিট করে দিবে। কিন্তু ব্যাংক ইন্টারেস্ট পে করলে আমার ব্যাংক অ্যাকাউন্টে 500 টাকা প্লাস করে, কিন্তু ডিরেক্টলি আমাকে ইনফর্ম করে না যে তোমার যে পরিমাণ আমানত ব্যাংকে জমা আছে তার উপরে আমরা 500 টাকা তোমাকে ইন্টারেস্ট পে করলাম, তুমি তোমার ক্যাশবুক ঠিক করো। এই কাজ ব্যাংক কোনো সময় করে না। আমরা যখন ইনকোয়ারি করি ব্যাংকে গিয়ে তখন জানতে পারি যে হ্যাঁ আমার অ্যাকাউন্টে 500 টাকা ইন্টারেস্ট হিসেবে ব্যাংক অ্যাড করে দিছে। আর ঠিক এই মুহূর্তে আমাদের ব্যালেন্স যদি দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো আমাদের ব্যালেন্স 40,500 এবং এখানে আমাদের ব্যালেন্স 40,000। অর্থাৎ আমরা যা বলছিলাম যে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ব্যাংক স্টেটমেন্টের ব্যালেন্স এবং ক্যাশবুকের ব্যাংক কলামের ব্যালেন্স দুটো ম্যাচ করে না। এখানেও ঠিক সেই ঘটনাই আমরা দেখছি যে আমাদের ব্যাংক স্টেটমেন্ট দেখাচ্ছে আমাদের ব্যাংকে আছে 40,500 আর আমাদের ক্যাশবুকের ব্যাংক কলাম দেখাচ্ছে আমাদের আছে 40,000। যখন এই ধরনের ঘটনা ঘটে, ব্যাংক স্টেটমেন্ট এবং ক্যাশবুকের ব্যাংক ব্যালেন্স ম্যাচ করে না, তখন আমাদের ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করার প্রয়োজন হয়। আর আমরা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা কিভাবে করতে পারি এখন সেটা দেখব। ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করার দুটো পদ্ধতি আছে, অপশন 1 এবং অপশন 2। অর্থাৎ একটি অপশনে আমরা ব্যাংক স্টেটমেন্টে যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্স নিয়ে শুরু করব এবং অপর একটি অপশন অনুযায়ী আমরা ক্যাশবুক যে ব্যালেন্স দেখাচ্ছে সেই ব্যালেন্স নিয়ে শুরু করব। যদি ক্যাশবুকের ব্যালেন্স নিয়ে শুরু করি আমরা শেষ করব ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্সে গিয়ে। আর যদি ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী ব্যালেন্স নিয়ে আমরা শুরু করি সেক্ষেত্রে আমরা গিয়ে ট্যালি করব আমাদের ক্যাশবুক যে ব্যাংক ব্যালেন্স দেখাচ্ছে সেই অনুযায়ী। এক্ষেত্রে আমরা প্লাস এবং মাইনাস এই ফরম্যাটের একটি ছক করব। আমরা প্রথমেই দেখেছিলাম যে আমাদের ব্যাংক স্টেটমেন্ট যেটা দেখাচ্ছিল যে আমাদের প্রথমে ক্রেডিট 50,000, পরবর্তীতে ডেবিট 10,000 এবং পরবর্তীতে ক্রেডিট 500, প্লাস মাইনাস প্লাস। এবং আমাদের ক্যাশবুকের ব্যাংক কলাম যেটা শো করছিল যে আমাদের 50,000 টাকা ডেবিট, পরবর্তীতে ক্রেডিট 10,000 টাকা এবং আমাদের ব্যালেন্স ছিল এরকম। আমাদের ক্যাশবুক অনুযায়ী আমাদের ব্যাংক ব্যালেন্স শো করছিল 40,000, কিন্তু আমাদের ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী আমাদের শো করছিল 40,500, কারণ আমরা ব্যাংক থেকে ইন্টারেস্ট পেয়েছি 500 টাকা, যার কোনো রেকর্ড আমাদের কাছে নেই। ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করতে গেলে আমাদের দেখতে হবে যে কোন এন্ট্রি আমাদের এই মিসম্যাচের কারণ।
যে সকল এন্ট্রি, এখানে 50,000 টাকা ডেবিট হয়েছে, 50,000 ক্রেডিট হয়েছে, এখানে 10,000 টাকা ক্রেডিট হয়েছে, এখানে 10,000 টাকা ডেবিট হয়েছে, তাহলে এই অ্যামাউন্টগুলো, এই এন্ট্রিগুলো আমাদের কোনো প্রবলেম ক্রিয়েট করেনি। আমাদের প্রবলেম ক্রিয়েট করছে যে এন্ট্রি, সেটা হচ্ছে এই এন্ট্রি। তাহলে এই অঙ্ক করতে গেলে আমাদের দেখতে হবে যে কোন এন্ট্রি আমাদের প্রবলেম ক্রিয়েট করছে, সেই এন্ট্রিকে আগে ফাইন্ড আউট করতে হবে, পরবর্তীতে আমরা সলিউশন করব। আচ্ছা, আমরা প্রথমে ধরি অপশন 1। অপশন 1 অনুযায়ী আমরা যদি ব্যাংক স্টেটমেন্টের ব্যালেন্স নিয়ে শুরু করি, তাহলে আমি নিশ্চয়ই যদি এই ব্যালেন্স নিয়ে শুরু করি তাহলে এই ব্যালেন্সের সাথে ট্যালি করব না, আমি যদি এই ব্যালেন্স নিয়ে শুরু করি এই ব্যালেন্সের সাথে আমি ট্যালি করব। তাহলে এটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী আমাদের ব্যালেন্স। তাহলে আমরা এখানে লিখি যে ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট 40,500, যে আমাদের ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী ব্যালেন্স 40,500। আচ্ছা, এবার আমরা দেখি যে কোন এন্ট্রি আমাদের প্রবলেম ক্রিয়েট করছে। কোন এন্ট্রি? এই এন্ট্রি আমাদের প্রবলেম ক্রিয়েট করছে, কারণ এই এন্ট্রি এদিকে রেকর্ড হয়েছে কিন্তু ক্যাশ বুকে এই এন্ট্রির কোনো রেকর্ড হয়নি। এখানে সিম্পল একটি লজিক আমরা ব্যবহার করব এবং এই এক লজিক দিয়ে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের সকল অঙ্ক সমাধান করা যাবে। লজিকটা হচ্ছে এই যে আমরা যদি এই ব্যালেন্স দিয়ে শুরু করি তাহলে আমরা এই ব্যালেন্সের সাথে টালি করব, অর্থাৎ আমাদের টার্গেট ব্যালেন্স কি? আমাদের টার্গেট ব্যালেন্স কি? আমাদের টার্গেট ব্যালেন্স হচ্ছে আমাদের ক্যাশ বুক। ক্যাশ বুকের ব্যালেন্স হচ্ছে আমাদের টার্গেট ব্যালেন্স। এই এন্ট্রির কারণে আমাদের টার্গেট ব্যালেন্সের উপরে কি প্রভাব পড়লো? এই এন্ট্রি একদিকে রেকর্ড হলো আর একদিকে রেকর্ড হলো না, যার কারণে আমাদের টার্গেট কি হলো? আমাদের টার্গেট কমে গেল। আমাদের টার্গেট ব্যালেন্স কি? আমাদের টার্গেট ব্যালেন্স 40,000। আচ্ছা, এই এন্ট্রির কারণে আমাদের টার্গেটের উপরে কি প্রভাব পড়লো? আমাদের টার্গেট, এই এন্ট্রির কারণে আমাদের টার্গেট কমে আছে, ডাউন হয়ে আছে। আমাদের এদিকে 500 টাকা ইনক্রিজ হয়ে গেছে, কিন্তু আমাদের যে টার্গেট ব্যালেন্স, এই টার্গেট ব্যালেন্স আমাদের 500 টাকায় ডিক্রিজ হয়ে আছে, অর্থাৎ আমাদের টার্গেট ব্যালেন্স 500 টাকায় ডিক্রিজ হয়ে আছে, অর্থাৎ মাইনাস 500 টাকা ডাউন হয়ে আছে। তাহলে এই এন্ট্রির কারণে আমাদের টার্গেট ব্যালেন্সের উপরে এই ইফেক্ট পড়ছে যে আমাদের টার্গেট ব্যালেন্স ডিক্রিজ হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের টার্গেট ব্যালেন্স কমে গেছে। এই ইফেক্টটি আমরা এইখানে কপি করে দেব। সেটা হচ্ছে ইন্টারেস্ট অ্যালাউড বাই ব্যাংক। আমাদের টার্গেট ব্যালেন্সকে কমাই দিছে এই এন্ট্রি, তাহলে আমরা এদিকে মাইনাস করে দেব 500 টাকা। পরবর্তীতে আমরা ব্যালেন্স করে ফেলবো, ব্যালেন্স 40,500, এদিকেও আমরা লিখব 40,500। তাহলে এখানে ব্যালেন্স আসবে 40,000। তাহলে এখানে আমরা লিখব ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। মনে রাখতে হবে যে যেই এন্ট্রি আমাদের প্রবলেম ক্রিয়েট করছে সেই এন্ট্রি আমাদের টার্গেট ব্যালেন্সের উপরে কি ইফেক্ট করছে সেই ইফেক্ট এখানে আমরা কপি করে দেব। এখানে এই এন্ট্রি আমাদের টার্গেট ব্যালেন্সকে কমাই দিছে, টার্গেট ব্যালেন্সকে ডিক্রিজ করে দিছে, যার কারণে আমরা এই অ্যামাউন্টকে এইখানে মাইনাস করে দেব এবং আমরা আমাদের ক্যাশ বুকের ব্যালেন্সে চলে আসব। যদি আমরা অপশন 2 অনুযায়ী দেখি যে অপশন 2তে কি বলছে। অপশন 2তে আমরা যেটা করব প্লাস মাইনাস, অপশন 2তে আমরা ক্যাশ বুকের ব্যালেন্স নিয়ে শুরু করব। যেমন আমরা করব ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। ক্যাশ বুক কত ব্যালেন্স দেখাচ্ছে আমাদের? 40,000, যে ব্যাংকে আমাদের 40,000 টাকা জমা আছে। ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। আচ্ছা, কোন এন্ট্রির কারণে আমাদের এই দুটো ব্যালেন্সে মিসম্যাচ হচ্ছে? এই এন্ট্রি, আমি যেদিক থেকেই যাই ওই একই এন্ট্রি আমাদের এই মিসম্যাচের জন্য দায়ী। তাহলে এই এন্ট্রি আমাদের টার্গেটের উপরে কি প্রভাব ফেলছে? যেহেতু আমি 40,000 টাকা ব্যালেন্স নিয়ে শুরু করছি, সেহেতু এখন আমাদের টার্গেট ব্যালেন্স
ব্যাংক স্টেটমেন্টের ব্যালেন্স। তাহলে আমাদের টার্গেট ব্যালেন্সের উপরে এই এন্ট্রি কি প্রভাব ফেলছে? এই এন্ট্রি এদিকে রেকর্ড হয়নি, কিন্তু এদিকে রেকর্ড হয়েছে, অর্থাৎ আমাদের টার্গেট ব্যালেন্সকে 500 টাকা ইনক্রিজ করে দিছে এই এন্ট্রি। অর্থাৎ আমাদের টার্গেট ব্যালেন্স এখন কি? আমাদের টার্গেট ব্যালেন্স এখন ব্যাংক স্টেটমেন্টের ব্যালেন্স। ব্যাংক স্টেটমেন্টের ব্যালেন্স আমাদের এখন টার্গেট। তাহলে আমাদের এই এন্ট্রি আমাদের টার্গেট ব্যালেন্সের উপরে কি প্রভাব ফেলছে? আমাদের টার্গেট ব্যালেন্সকে এই এন্ট্রি বাড়াই দিছে, ইনক্রিজ করে দিছে, অর্থাৎ প্লাস ইফেক্ট আমাদের টার্গেট ব্যালেন্সের উপরে এখানে আমরা দেখছি। একই ইফেক্ট আমরা এখানে কপি করে দেব। তাহলে এই এন্ট্রি আমাদের টার্গেট ব্যালেন্সকে 500 টাকায় বাড়াই দিছে, ইনক্রিজ করে দিছে। তাহলে আমরা এখানে 500 টাকা প্লাস করে দেব এবং এখানে পার্টিকুলারে লিখব একই জিনিস, যে ইন্টারেস্ট অ্যালাউড বাই ব্যাংক 500 টাকা। এবার যদি আমরা ব্যালেন্স করি তাহলে আমাদের এখানে আসছে 40,500, আমরা এখানেও লিখব 40,500, এখানেও লিখব 40,500 এবং এখানে লিখব ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট। তাহলে আমাদের অঙ্ক হয়ে গেল। সিম্পল একটি লজিক, যে আমাদের টার্গেট ব্যালেন্সের উপরে যে এন্ট্রির কারণে আমাদের মিসম্যাচিং, সেই এন্ট্রি কি প্রভাব ফেলছে। যে এন্ট্রির কারণে আমাদের মিসম্যাচিং, সেই এন্ট্রি আমাদের টার্গেট ব্যালেন্সের উপরে কি ইফেক্ট করছে। টার্গেট ব্যালেন্সকে যদি বাড়ায় দেয় প্লাস করে দেব, টার্গেট ব্যালেন্সকে যদি কমায় দেয় তাহলে আমরা মাইনাস করে দেব। এভাবেই আমরা আমাদের এই মিসম্যাচকে অ্যাডজাস্ট করব, সমন্বয় করব। আমরা একটি ফুল ফ্লেজ অঙ্ক আমাদের নেক্সট ক্লাসে আলোচনা করে আমরা দেখাবো যে এই সিম্পল একটি লজিক দিয়ে আমরা ব্যাংক স্টেটমেন্ট এই অধ্যায়ের সকল গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। আজকে শুধুমাত্র একটি এন্ট্রির মাধ্যমে আমি এই ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের গাণিতিক প্রবলেমগুলোর একটি কনসেপচুয়াল ডিসকাশন করলাম। নেক্সট ক্লাস পর্যন্ত সকলে সুস্থ থাকো, সুন্দর থাকো। দৌলতপুর অনলাইন কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগতম। স্টে হোম, স্টে সেফ অ্যান্ড অ্যাভয়েড ক্রাউড। আল্লাহ হাফেজ। তাপস।